শুরুতে নজর রাখতে হচ্ছে জমি দখলের অভিযোগ। দমদমের ঘটনা, এক বৃদ্ধা অভিযোগ করছে যে তার জমি দখল হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে অভিযুক্তকে, অভিযুক্ত নাকি কাউন্সিলরের স্বামী। দমদমের 2 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। আগে শোনাই যে বৃদ্ধা কি অভিযোগ করছেন তার জমি দখল নিয়ে। আমার মায়ের সম্পত্তি আলাদা, আবার আরো পাবো, এর মধ্যে আরো অনেক সম্পত্তি আছে, সবটা নিয়ে খাচ্ছে। কি ওই জলিল মন্ডল। তো অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ করেছি থানা, কেস করেছি, তারপর বিরাক্ত বসুর কাছে গেছি, উনি বললো যে কেস করো। কতদিন আমরা কেস চালাম? আমরা গরিব মানুষ, আমরা খেতে পাচ্ছি না, আর 3 লাখ টাকা ভাড়া তুলে খাচ্ছে। কতটা জমি ছিল আপনাদের এখানে? আমাদের এখানে এমনি তো 18 কাঠা আছে, তারপরে আরো দাদুর জমি আছে, তাতেও তো আমরা পাবো। পুরোটাই দখল করে রেখেছে। হ্যাঁ, পুরোটাই দখল করে রেখে দিয়েছে। আরো বিস্তারিত অনুপ আমাদের জানাবে। অনুপ, 18 কাঠা এবং আরো জমি রয়েছে, তাহলে মোট কতটা জমি দখল করেছেন এই অভিযুক্ত, যার বিরুদ্ধে এই অভিযোগ? কতদিন আগে করেছেন, কেন করেছেন, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত অভিযোগ করছে 18 কাঠা জমি কিন্তু তার দখল হয়েছে, সেই কাগজটি কিন্তু এখানে স্পষ্ট দেখাচ্ছে। এবং দমদম পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড, দেবী মন্ডল যিনি কাউন্সিলর, তার স্বামী দলিল মন্ডল, তিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, বর্তমান তৃণমূল নেতা, তার বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ তিনি সরাসরি করছেন। এবং তার যে জমি দখল হয়েছে, সেখানে 18 কাঠা জমি দখল করে কিন্তু বস্তি বসিয়ে সেখান থেকে মাসে 3 লক্ষ টাকা ভাড়া নিচ্ছে বলে এমনটাই গুরুতর চাঞ্চল্যকর অভিযোগ করেন। এবং এই অভিযোগ কিন্তু এর আগেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী একাধিক ব্যক্তির দ্বারস্থ হচ্ছে, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন যে একেবারে আদালতের দ্বারস্থ হতে। পরবর্তী ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হলেও যেহেতু প্রভাবশালী একজন ব্যক্তি কাউন্সিলরের স্বামী, যে আরেকজন জমি মামলাকারী ছিলেন, তার সঙ্গে কোনো সিটিং করে নেয়। এবং পরবর্তী ক্ষেত্রে এই বিদ্যা কিন্তু আরো বিকাশে পড়ে যায়, বারবার থানার দ্বারস্থ হয়, কিন্তু কোনো রকম লাভ হয়নি বা সুবিধা, তিনি কিন্তু কোনো রকম তার সুবিধা ব্যবস্থা নেওয়া হয়নি এই কাউন্সিলরের স্বামী তার বিরুদ্ধে। এমনই অভিযোগ করা হচ্ছে এবং সেখান থেকে ভাড়া তোলার অভিযোগ, এবং যারা সেখানে বসবাস করছে তারাও কিন্তু এই অভিযোগ মেনে নিচ্ছে যে একেবারে জলিল মন্ডলকে কিন্তু আসলে কাউন্সিলরের স্বামী এই মাসে ভাড়া কেউ 3,000 টাকা, কেউ 1500 টাকা ভাড়া দেয়, এবং 3 লক্ষ টাকা যে ভাড়া। এই যে জমি দখলে অভিযুক্ত কাউন্সিলরের স্বামী, অভিযোগ উঠে আসছে তিনি নাকি এই দখলি জমিতে বাড়ি করে একেবারে ভাড়া দিয়ে দিয়েছেন। ভাড়াটে যারা, তারা কি বলছেন শুনুন। আমি 6 মাসে কি কত টাকা ভাড়া দেন? ভাড়া কত দেন? 1500 টাকা। কাকে দেন? কাকে ভাড়া? বাড়িওয়ালাকে দেই। বাড়িওয়ালা কি জলিল মন্ডল? হ্যাঁ। মানে আপনারা জানেন জমি জলিল বাবু, কিন্তু জমির মালিক তো উনি। আমরা তো জানি না। আপনারা ভাড়া কাকে দেন? আমরা জলিল বাবু দিই। কত টাকা ভাড়া দেন? 3000 টাকা করে ভাড়া দিই। কত বছর দিচ্ছেন আপনারা ভাড়া রকমে? আর 18 বছরের মধ্যে। আবারও অনুপের কাছেই ফিরবো। অনুপ, তুমি যেমনটা বলছিলে অভিযোগ জানানো হয়েছে, প্রশাসন কি কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত এই ঘটনা যখন দমদম পৌরসভা যিনি চেয়ারম্যান হরিন্দর সিং, তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু জানান তার কাছে অভিযোগ আসেনি। পরবর্তী ক্ষেত্রে অভিযোগ আসলে তিনি অবশ্যই কিন্তু ব্যবস্থা নেবেন, এমনটা আশ্বস্ত করা হয়েছে। কিন্তু যে অভিযোগ উঠছে, যখন আমরা এই অভিযোগ যার বিরুদ্ধে হচ্ছে তৃণমূল নেতা জলিল মন্ডল, তিনি কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে তিনি একেবারে সংবাদ মাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করে, এবং এই খবর তার বিরুদ্ধে বলা হচ্ছে তিনি মামলা করেছেন, মামলা চলছে এই বিষয়টা নিয়ে। এবং যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই বিষয় নিয়ে যখন ইন্টারভিউ করতে পারার কথা বলা হয়, তিনি কার্যত দুর্ব্যবহার করেন, সেই একেবারে লক্ষ্য করা যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যানের পক্ষ থেকে এই মুহূর্তে খবর সম্প্রচারের পরে বলা হচ্ছে যে অভিযোগ যদি তার কাছে কোনোভাবে আসে, তিনি কিন্তু আইনি ব্যবস্থা নেবেন, এমনটা আশ্বস্ত করা হয়েছে। একাধিক জায়গায় ভিক্ষা যখন দ্বারস্থ হলো, তখন কোনো কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বা ব্যবস্থা নেওয়ার ভূমিকা কিন্তু পুলিশের তারা জিডি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু এখানে দখলদারি যে হয়েছে সেখানে স্পষ্ট হচ্ছে, যদিও বিদ্যার পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চেয়ারম্যানের দ্বারস্থ আবারও হবে, এবং কি ব্যবস্থা হয় তারা কিন্তু সেদিকে নজরও রাখবে। বেশ, আমার কাছে এরকম কোনো রিপোর্ট, কোনো কারো যদি জমি দখল বা আছে এরকম কোনো পৌরসভাকে আমাদের জানায়নি, আর আমার নলেজে নেই। অভিযোগ পেলে আইনি যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এবার দেখাবো, প্রত্যেকেই চান যে মাথার উপর একটা ছাদ থাকুক, কিন্তু ছবিটা দেখুন। আবাসের বাড়ি তো নেই, কিন্তু এই বৃদ্ধা 70 বছর পেরিয়ে গিয়েছে বয়স। কিভাবে থাকতে হয় তাকে, কিভাবে দিন কাটান এই বৃদ্ধা? বাঁকুড়ার বামিরা গ্রামে অসহায় এই বৃদ্ধা, কেন তাকে এরকম অবস্থায় থাকতে হচ্ছে? আবাসের বাড়ি তার নেই, অন্যের বাড়িতে তিনি কাজ করেন, কোন রকমে তার দিন কাটে। মাথা গোজার ঠাঁই থাকা আর না থাকা এই ছবিটাতেই বোঝাচ্ছে যে প্রায় সমান। ঘরের উপরে যে খড়ের ছাউনি, তাও নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কেন আবাসের বাড়ি নেই, কি অভিযোগ এই বৃদ্ধার, কি বলছেন তিনি, চলুন শোনাই।
সরকার থেকে ঘর পেয়েছেন? না, পাই নাই, দেয় নাই, কিচ্ছু দেয় নাই সরকারে। ওই 1000 টাকাটি দেয়, কোনো রকম খায়, আর ওই 5 কেজি চাল দেয়। কোথাও আমি যাই না, কোথায় খাবো। বলছি যে ঘর এসে গেছে, ছেলে পুষি তোমার ঘর এসে গেছে। কই ঘর দিচ্ছে, কই ঘর চাইছি, দিচ্ছে ঘর। দেবব্রতর কাছে যাব। দেবব্রত, ত্রিপল দিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোর চেষ্টা, বর্ষায় মাটির দেওয়াল নড়বড়ে, খোলা আকাশের নিচে রান্না, কিন্তু এই অবস্থায় আবাসের বাড়ি কেন পেলেন না এতদিন এই বৃদ্ধা? একেবারেই সোনিয়া, দেখো যেমনটাই জানাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু বারবার একটা অভিযোগ করেছে কেন্দ্র বাংলার প্রতি বঞ্চনা করছে আবাস যোজনা নিয়ে। তারই একটা যে প্রত্যক্ষ উদাহরণ এই পাত্রসাহের বামিরার 70 বছর বয়সী বৃদ্ধা, তা একেবারেই বলা চলে। কারণ ওই বৃদ্ধার একটা ভালো বাড়ি নেই, বর্ষার সময় জল পড়ে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, বাড়ি চাপা পড়তে পারে। এমতো পরিস্থিতিতে কিন্তু বারংবার তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কারোর কাছে কোনো সদুত্তর নেই কবে এই বাড়ি করে দেবে। অগত্যার গতি তিনি জীবনকে ঝুঁকি নিয়েই এইভাবে দিন কাটাচ্ছে। 40 থেকে 45 বছর আগে তার স্বামী মারা গেছে, 20 বছর আগে মেয়ের বিয়ে হয়েছে, এখন তিনি একাই থাকেন। তার রোজগার মাত্র রাজ্য সরকারের দেওয়া 1000 টাকা আর রেশনের 5 কিলো চাল, এটা নিয়েই কিন্তু তিনি সংসার চালান। এমতো পরিস্থিতিতে তিনি বারংবার দাবি করছেন যাতে সরকার, যে কোনো সরকারি হোক, যাতে তার ঘর করে দেয়, একটু আবাস যোজনা দেয়। সরকার চাল দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে, কিন্তু তার থাকার জন্য, আশ্রয়ের জন্য মাথার ওপর ছাদ নেই। চারিদিকে মাটির দেওয়াল, ওপরে খড়ের চালা, সেখান দিয়ে জল পড়ে। কোনো মতো জল আটকানোর জন্য ছেঁড়া ত্রিপল এখন তার সহায় সম্বল হয়ে উঠেছে। এমতো পরিস্থিতিতে সরকার যদি তাদের দিকে না তাকায়, তবে কিন্তু তিনি ব্যাপক সমস্যায় পড়বেন। এই বর্ষায় কিভাবে কাটাবেন তা ভেবেই কিন্তু রাতের ঘুম উড়েছে ওই বৃদ্ধা। সোনিয়া, বেশ, এবং এই বৃদ্ধা বাড়ি পাবেন আশ্বাস পাচ্ছেন, কিন্তু বাড়ি আর পাচ্ছেন না। আর এর মধ্যে বাড়ি পেলেন না বৃদ্ধা, কিন্তু রাজনৈতিক তরজা তা শুরু হয়ে গিয়েছে। বাড়ি পাইনি, তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদী। দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ঘোষণা করেছিলেন সবার ছাদের ব্যবস্থা, আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাৎ করেছে। আর এরা গিয়ে বাজার গরম করার জন্য, সস্তার রাজনীতি করার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। কেন্দ্রীয় সরকারের টাকাগুলো এরা এই লুটপাট করে এইরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে। ধিক্কার জানাই এই তৃণমূল কংগ্রেসকে। আর এবার আরো একটা জমি দখলের ঘটনা, কিন্তু এই জমি দখলকে ঘিরে আবার গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গিয়েছে। কিন্তু কেন এই গোষ্ঠী কোন্দল, কি কারণ, নানা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। জমি দখলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যাচ্ছে, কিন্তু জমি দখলে মুখ খুলতে নারাজ কিন্তু নেতৃত্বরা। একেবারে কেশপুরের জগন্নাথপুরের বাগপাতায় এই ঘটনা। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো শোভনের কাছ থেকে। শোভন, ঠিক কি হয়েছে, কেন এই গোষ্ঠী কোন্দল, কোথা থেকে ঘটনার সূত্রপাত, কেনই বা জমি দখল? দেখো, যেটা জানা যাচ্ছে যে কেশপুরের অন্তর্গত জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের বাগপাতা গ্রাম, সেই গ্রামের 7 থেকে 8 জন তৃণমূল কর্মীর জমি। ওই অঞ্চলেরই তৃণমূলের পঞ্চায়েতে যে সদস্য মনোরঞ্জন খা, তার নেতৃত্বে বেশ কিছু জন ওই তৃণমূল কর্মীদের জমি প্রায় বিগত 1.5 মাস আগে দখল করে নেয়। এবং তারপরে কিন্তু যারা তৃণমূল কর্মীদের জমি দখল হয় তারা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন, ব্লক নেতৃত্বকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। পুলিশেও অভিযোগ জানিয়েছেন, শেষমেশ তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের জমি ফেরত পাওয়ার জন্য। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের ব্লক নেতৃত্ব কোন রকম মুখ খুলতে নারাজ, এবং যিনি অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য, তিনিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন ওই অঞ্চলের, তিনি যেটা জানিয়েছেন যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তারা আইনানুগ ব্যবস্থা নিক, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনিকভাবে, সেটাও তারা চান। কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ওই অভিযুক্ত তৃণমূল যিনি পঞ্চায়েতের সদস্য রয়েছেন তার বিরুদ্ধে। যদিও এই বিষয়ে এলাকার যিনি বিধায়ক রয়েছেন শিবলি সাহা এবং মন্ত্রী, তিনি জানিয়েছেন যে তিনি বিষয়টি জানতেন না এবং তার কাছে কোনো অভিযোগ আসেনি। তিনি বিষয়টি জানলেন এবং তিনি কেশপুরে আগামীকাল অর্থাৎ রবিবার কেশপুরে আসবেন এবং বিষয়টি তিনি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। বেশ শোভন। জমি দখল করেছে ওরা 2 বিঘার মতো,
টোটাল। আর আমাদের চাষ বন্ধ করতে প্রায় 30 বিঘা জমির মতো, 15-20 জন লোকের। কেন চাষ বন্ধ করেছে? আমরা সম্পত্তি নিয়ে দেবে জোর করে হুমকি দিচ্ছে, এবং আজ বাড়িতে ফিরে গেলেই আমার দিকে বেঁধে নিয়ে রেস্টলি করতে নিয়ে যাবে, এরকম হুমকি দিচ্ছে। এই হুমকিতে আমরা মনোরঞ্জন খান, উনি তৃণমূলের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। কমপ্লেনের ভিত্তিতেই আমি ওখানে একটা তদন্ত করেছিলাম পঞ্চায়েতগত ভাবে, ঠিক আছে। তাতে যেটা উঠে এসছে, যেনারা চাষ করছিলেন ওনারা দীর্ঘদিন ধরেই প্রায় 30 বছরের বেশি ওনারা চাষ করছেন জমিটা, ঠিক আছে। তো বর্তমানে এরকম একটা অভিযোগ আমার কাছেও আছে যে মনোরঞ্জন খায়ের নেতৃত্বে জমিটা আবার দখল করে ওরা চাষাবাদ করেছে গ্রামের পক্ষ থেকে। কিন্তু এই বিষয়টা অ্যাকচুয়ালি কাম্য নয়। যদি তাদের বৈধ কাগজপত্র থাকে, তারা হ্যাঁ তাদের রেকর্ড আছে, আমার কাছে আছে, তো তারা আইনত যা পদক্ষেপ করার সেটা করুক, তাতে করে আমার পঞ্চায়েত প্রধান হিসাবে যেটুকু সহযোগিতা করা দরকার আমি করব। যে এমএলএ আমার কাছে কোনো রিপোর্ট বা কোনো অভিযোগ আসেনি। আমি সর্বতভাবে এর প্রতিবাদ জানাই। যে বা যারা যত বড় লিডার হোক বা কারুর যদি সাপোর্ট থাকে, সেটা আমার সরকার, আমার দল তাকে সমর্থন করে না। আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং আইনের যা হবে সেটাই মেনে নিতে হবে।